হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে একটা মেজর টপিক শেষ করে ফেলেছি। এখনকার ক্লাসে আমরা আরও একটা মেজর টপিক শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা বুঝি যে আমরা ঠিক কোথায় আসছি আর কতটুকু রাস্তায় এগোতে হবে আমাদের। আমরা গোটা চ্যাপ্টারকে আমরা ভাগ করেছিলাম 6টা অংশে। প্রথম ভাগে ছিল যে ইন্ট্রোডাকশন, সেকেন্ডলি ছিল হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ অফ ল্যান্ড রিফর্ম, তারপর থার্ড টপিকে ছিল ল্যান্ড রিফর্ম মেজার্স ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স, ফোর্থ টপিক ছিল ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ ল্যান্ড রিফর্ম মেজার্স। এবার ফিফথ টপিক আমরা শুরু করতে যাচ্ছি, রিসেন্ট গভর্নমেন্ট পলিসিস অর অ্যাক্ট রিলেটেড টু ল্যান্ড রিফর্মস। এই টপিকে আমরা কি করবো, যে আমরা আগের ক্লাসে দেখেছি যে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ ল্যান্ড রিফর্ম মেজার্স, মানে আগে যেসব ল্যান্ড রিফর্ম মেজার্স নেওয়া হয়েছিল তার হচ্ছে কি মূল্যায়ন করা, যে এটা কতটুকু কার্যসিদ্ধি করতে পেরেছে এবং কতটুকু সীমাবদ্ধতা রয়ে গেছে সেসব। তো সেই সব অ্যানালিসিস করতে গিয়ে আমরা দেখলাম বেশ কিছু লিমিটেশনস তখন বেরিয়ে গেল। সেই লিমিটেশনসগুলোকে ওভারকাম করার জন্য মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা অ্যাক্ট পাস করে 2013 সালে, রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013। ঠিক আছে, আরেকবার বলছি, বেশ লম্বা বড় সড়ো একটা অ্যাক্ট, কি রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন, ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013। তো চলো এই অ্যাক্টের প্রভিশনগুলো বোঝার চেষ্টা করি। এই অ্যাক্টটা 2013-তে আসলেও কিন্তু সেটা ফোর্সে হতে বা ইমপ্লিমেন্ট হতে হতে 2014 হয়ে যায়, এবং যে ল্যান্ড অ্যাকুইজিশন যে গভর্ন করা হচ্ছিল এতদিন ধরে, সেটা 1894 সালে যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যে পাস হয়েছিল, তো এটা হচ্ছে কি সেটাকে অ্যাবলিশ করে দিয়ে, সেটাকে বাদ দিয়ে মানে কি নতুন এই অ্যাক্ট হচ্ছে কি যে মানে কি পাস হয়। তার মানে কি এটা রিপেল করছে কাকে? অ্যাক্ট ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894-কে, ফার্স্ট প্রভিশন এটা। সেকেন্ডলি, যে যদি গভর্নমেন্ট যদি ল্যান্ড অ্যাকুইজিশন করে, মানে কারোর যে কোনো কারণে হতে পারে, সে জমিদার হোক না কেন বা সাধারণ পাবলিকের কাছ থেকে হোক না কেন, সেটা কোন পারপাসে করতে পারে? স্ট্র্যাটেজিক, মানে কি যে ডেভেলপমেন্ট করতে পারে, এমন জায়গাতে এমনভাবে ডেভেলপ করা যে জায়গাটাকে ডেভেলপ করলে ওর আনুষঙ্গিক অনেক জায়গা ডেভেলপ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট। আর হচ্ছে ডিফেন্স পারপাস, যে ভারতীয় ইন্টারনাল সিকিউরিটি এবং এক্সটার্নাল অ্যাগ্রেশনটাকে বন্ধ করার জন্য এবং ইন্টারনাল সিকিউরিটির জন্য ডিফেন্সকে হচ্ছে কি যে আরও বেশি এনার্জেটিক করার জন্য। এটা কি তারপর যেমন সেন্ট্রাল ফোর্স অথবা স্টেট পুলিশ ফোর্সের আরও বেশি অ্যাডভান্সমেন্টের জন্য হোক না কেন, বা ন্যাশনাল সিকিউরিটি পারপাস হোক না কেন, হ্যাঁ, তো এইসব কারণে কিন্তু কোনো এক ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে মানে ল্যান্ড অ্যাকোয়ার করতে পারে বা ল্যান্ডকে দখল করতে পারে। দুটো প্রভিশন করলাম, একটা হচ্ছে কি যে 1894 অ্যাক্টকে অ্যাবলিশ করা, আর সেকেন্ডলি যদি গভর্নমেন্ট যদি ল্যান্ড অ্যাকোয়ার করে তবে তার পারপাস কি থাকবে? স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট, ডিফেন্স পারপাস, সেন্ট্রাল পুলিশ, স্টেট পুলিশ প্রভৃতির হচ্ছে ডেভেলপমেন্টের জন্য। থার্ডলি হচ্ছে কি, মানে থার্ড প্রভিশন হচ্ছে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে বা রাজ্য সরকার বা গভর্নমেন্ট চাইলে রেসিডেন্সিয়াল পারপাসে, মানে কি যে বাড়িঘর তৈরি করার জন্য, রেসিডেন্সিয়াল পারপাসে হোক বা খুব গরিব মানুষদের জন্য থাকার জায়গা তৈরি করার জন্য হোক, বা ন্যাশনাল ক্যালামিটি বা মানে কি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির মানে কি যেসব মানুষ আছে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু বা হচ্ছে কি বিরাট পরিমাণটা এমন একটা জায়গা তোমার, যে ল্যান্ডটা এমন জায়গাতে যেখানে কিনা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার বসালে আশেপাশে যে ন্যাচারাল ডাইজেস্টার আছে সেগুলোকে ওভারকাম করা যাবে, মোকাবিলা করা যাবে। তো সেই কারণে কিন্তু গভর্নমেন্ট চাইলে ল্যান্ড অ্যাকোয়ার করতে পারে। ওকে, তারপর আবার গভর্নমেন্ট চাইলে তোমার ল্যান্ড অ্যাকোয়ার করতে পারবে কখন? যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট যদি থাকে এবং সেখানে গভর্নমেন্টের কাছেই সেই ল্যান্ডটা থাকবে, তোমার ল্যান্ডটা অ্যাকোয়ার করা হলে সেটা গভর্নমেন্টের কাছে থাকবে। তো সেই সব পিপিপি মডেলকে সাকসেস করার জন্য বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টগুলোকে সাকসেস করার জন্য তোমার ল্যান্ড অ্যাকোয়ার করা যেতে পারে। এবার ফিফথ মানে কি যে প্রভিশন হলো, যে ল্যান্ড অ্যাকুইজিশন করার সময় তোমাকে পার্টিকুলার একটা অ্যামাউন্ট দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, এবং সেখানে যখন অ্যাকোয়ার করা হবে সেখানে যেন অবশ্যই ট্রান্সপারেন্সি থাকে, মানে সেখানে যেন কোনো কারাপশন না হয়। ঠিক আছে, তো একটা ফেয়ার কম্পেনসেশন দিতে হবে, একটা সুন্দর একটা মানে ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে।
তবেই হচ্ছে গভর্নমেন্ট তোমার ল্যান্ড অ্যাকুইজিশন করতে পারবে। তাহলে 5টা আমরা বললাম কি কি, একটু রিভিশন করে তারপর আরও বেশ কয়েকটা আমরা পড়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল কি, যে কি বলে ল্যান্ড অ্যাকুইজিশন করার হচ্ছে মানে ফার্স্ট অফ অল হচ্ছে কি 1894 এর অ্যাক্টকে অ্যাবলিশ করা। সেকেন্ডলি তোমার ল্যান্ড যদি অ্যাকুইজিশন করতে হয় তাহলে ডিফেন্স পারপাস অথবা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে দেখাতে হবে, স্ট্র্যাটেজিক প্রজেক্টে দেখাতে হবে, অথবা রেসিডেন্সিয়াল মানে থার্ড প্রভিশন হচ্ছে কি রেসিডেন্সিয়াল কারণ দেখাতে হবে, অথবা হচ্ছে কি ন্যাচারাল ক্যালামিটিস দেখাতে হবে, হ্যাঁ, বা হচ্ছে যে পুয়ার লোকদের জন্য হচ্ছে কি যে রেসিডেন্সিয়ালের পারপাসে নিতে পারে। ফোর্থলি হচ্ছে প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টগুলোকে সাকসেস করার পারপাসে হতে পারে। ওভারঅল ফাইনালি তোমার যদি এই সব ল্যান্ড অ্যাকোয়ার করে তবে সঙ্গে তোমাকে একটা ফেয়ার কম্পেনসেশন দিতে হবে এবং সেখানে যেন অবশ্যই কোনো ট্রান্সপারেন্সি থাকে। এবার এর পরের প্রভিশন কি আছে, কনসেন্ট। যদি তোমার ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় বড় প্রজেক্টের ক্ষেত্রে, তবে সেটা তো নিশ্চয়ই তোমার একার জমি মানে কি যে অ্যাকুইজিশন করবে না, তখন আশেপাশের বিভিন্ন জমি মানে কি মালিকদের কাছ থেকে বুঝে সবার সঙ্গে মতামত নিয়ে তারপর হচ্ছে ল্যান্ড অ্যাকুয়ার করতে পারে। যদি সেটা প্রাইভেট প্রজেক্টের জন্য তোমার ল্যান্ড অ্যাকুয়ার করে কোনো গভর্নমেন্ট বা হচ্ছে প্রাইভেট কোম্পানি যদি করতে যায়, তবে সেই এলাকার 80% মানে কি ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের রায় লাগবে, মানে কি যে ভোট লাগবে। অথবা যদি গভর্নমেন্টের যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যেসব প্রজেক্ট হয় ওগুলোকে যদি সাকসেস করার জন্য তোমার ল্যান্ড অ্যাকুয়ার করতে হয়, তবে সেই এলাকার 70% কনসেন্ট লাগবে, মানে 70% ভোট কিন্তু লাগবে, মানে গভর্নমেন্টের ফেভারে যেতে হবে। এটা হলো কনসেন্টের প্রভিশন। সেকেন্ড প্রভিশন কি, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, মানে কি অবশ্যই যে জায়গার ল্যান্ড অ্যাকোয়ার করা হচ্ছে সেখানকার সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। সেখানকার মানুষদের কাছ থেকে যদি ল্যান্ড রেখে দেওয়া হয় তবে কি সেই লোকদের কি আদৌ মানে কি মঙ্গল হবে বা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তো এইসব কিন্তু সোশ্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। ফুড সিকিউরিটির জন্য, আচ্ছা, যদি কোথাও মাল্টি ক্রপ ল্যান্ড থাকে সেই ল্যান্ড অ্যাকোয়ার করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর ফোর্থলি, যখন কম্পেনসেশন দেওয়া হবে কোন একটা মানুষকে যে ল্যান্ড অ্যাকোয়ারের জন্য, তবে গ্রামীণ যেসব জমি আছে সেগুলোকে অ্যাকোয়ার করার জন্য সেই জমির দামের 4 গুণ টাকা সেই ফার্মারকে দিতে হবে বা সেই মালিককে দিতে হবে। অথবা যদি আরবান এলাকার যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় তবে মানে কি দাম থাকে তার দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে। এটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের হচ্ছে কি যে প্রভিশনস। তো এটা 2013, মানে এরভাবে সিরিয়াস নেবে না, এরপরে কিন্তু একটা বিল আসতে চলেছে, সেই সব আমরা পরবর্তীতে কথা বলবো। এরপরে গিয়ে যদি ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অথবা অ্যান্ড রিসেটেলমেন্ট অথরিটির মানে কি যে কাছে পাওয়ার থাকবে, হ্যাঁ, কি বলে এই সিভিল কোর্টের মতো করে হচ্ছে সরি মানে হ্যাঁ মানে সিভিল কোর্টের মধ্যে একটা হচ্ছে কি একটা সেকশন তৈরি করা যে ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড সেটেলমেন্ট অথরিটি বানানো, যারা কিনা যদি কোনো ডিসপুট হয় ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট নিয়ে, যদি কোনো ডিসপুট হয় তবে তারা হচ্ছে কি এই ম্যাটারটাকে দেখবে, ঠিক আছে। আর যদি কোনো ল্যান্ড মানে কি এগ্রিকালচারাল ল্যান্ড 5 বছর ধরে যদি ফেলে রাখা হয় তবে তার প্রিভিয়াস বা পূর্ববর্তী মালিক যে আছে তার কাছে জমিটা চলে যাবে। এবং তবে হ্যাঁ, এমন নয় যে ফ্রিতে চলে যাবে সেটা নয়, সেই লোকটাকে পে করতে হবে, পয়সা পে করলেই সবে সেই জমিটা সে অ্যাকোয়ার করতে পারবে, ঠিক আছে। এবার আসি আমরা যে যদি যার জমি অ্যাকোয়ার করা হবে তাকে কিন্তু অবশ্যই ক্ষতিপূরণ হিসেবে সেই ফ্যামিলির মিনিমাম একজনকে এমপ্লয়মেন্ট দিতে হবে। আশা করি তোমরা আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটাকে পজ করে চাইলে তোমরা হচ্ছে কি এটাকে মানে কি নোট করে নিতে পারো। জাস্ট এখানে বোঝার কিছুই নাই, জাস্ট প্রভিশনগুলো আছে, তোমরা লিখে নাও বা হচ্ছে পজ করে বা স্লো করে দিয়ে তোমরা একটু শুনে নাও ভালো করে, একবার ছেড়ে দুবার শোনো, আশা করি তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আরও একটা বিল নিয়ে আসবো, ততক্ষণে সঙ্গে থাকো, বাই।